আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। মুহূর্তের মধ্যেই অব্রের গলার স্বর কেমন যেন পাল্টে গেল। শিট, সর্বনাশ করেছিস তুই বলে কোঁকিয়ে উঠল অব্রে, আর আমার হাত থেকে প্রায় কেড়েই নিল সেই সবুজ স্কার্ফটা। হঠাৎ ওর এরকম জোর করে কেড়ে নেওয়ার অর্থ আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি রেগে গিয়ে বললাম, তোর হলোটা কি? সর্বনাশটা কিসে হলো শুনি একটু। ওরে ভুলে গেছিস তুই এর ইতিহাস, এই যে সেই রক্ত নিশান। আজ তোমরা শুনছো হাড় হিম করা একটা ভয়ের গল্প। বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক এম বুরেজের কাহিনী দ্য গ্রিন স্কার্ফ অবলম্বনে গা ছমছমে ভয়ের গল্প সবুজ স্কার্ফ। তাহলে আর দেরি না করে শুনে ফেলো আজকের গল্পটা। এই যে ওয়েলিংফোর্ড হল, এই বাড়িটায় থাকে অব্রে ভেয়ার। কিন্তু কিভাবে? মস্ত এক রাজবাড়ি যেন এটা। বাড়িটার অবস্থা খুবই শোচনীয়, ভেঙে চুরে গেছে সেটা ঠিক, কিন্তু এহেন বাড়ি অব্রে হাতে পেল কি করে? অবাককাণ্ড। প্রকাণ্ড এই রাজপ্রাসাদটির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম আমি। অব্রের মতো এরকম নিঃসম্বল আঁকিয়ের সঙ্গে এই প্রাসাদ ঠিক যেন খাপ খাচ্ছে না। আর এই এত বড় বাড়ি বাগিয়ে লাভটাই বা কি হয়েছে? একা একজন চিত্রকরের ক্ষেত্রে এই মস্ত বাড়ি কোন কাজে লাগবে? আমি ভেবে পেলাম না। ব্রিটেনের এই ওয়েলিংফোর্ড পরিবার যখন একেবারে নির্বংশ, তখন সরকার থেকে তাদের কান্ট্রি হোমগুলো গণনা করা হয়। ওয়েলিংফোর্ড হল ছিল সবথেকে ঐতিহ্যপূর্ণ এবং স্বর্গের মতো রাজবাড়িগুলির মধ্যে একটি। এস্টেটটি তখন তৎকালীন ব্যবসাদার লোকেদের হাতে চলে যায়, যারা আদতে এ বাড়ির ইতিহাসের প্রতি সেরকম শ্রদ্ধাশীল ছিল না। পুরানো হলের চারপাশের একর একর জমিগুলো কান্ট্রি ম্যানসনের চারপাশে পার্ক হিসেবে থেকে গেছে। এগুলো যদিও বহু বছর আগের কাহিনী, এখন পুরানো পার্কটি নতুন দুটো রাস্তা দিয়ে ক্রস হয়ে গেছে। রাস্তার দুপাশে ছোট্ট দুটো ভিলা হয়ে গিয়েছে। বাইরে এদের গায়ে এখন যে আইভি লতা ও ভার্জিনিয়া গজিয়ে উঠেছে, সেগুলো সর্বসাকুল্যে গোটা জায়গাটিতেই বহু বছরের সম্মান এবং সম্ভ্রম ছড়িয়ে দিয়েছে। সেই পুরানো ওয়েলিংফোর্ড হলটি এখন জনমানবহীন এবং পরিত্যক্ত। সময় যত বয়ে গিয়েছে, দরিদ্র মানুষের মতো বৃদ্ধ বয়সে নির্জন এবং ধীরে ধীরে ভেঙে চুরে ক্ষয় হতে শুরু করে। এরকম নির্জন ভুতুরে এক বাড়িতে অব্রে থাকে কি করে? এছাড়া বাইরের মতো বাড়ির ভেতরের অবস্থাও যদি এতটাই জীর্ণ হয়, তাহলে তো এখানে বাস করা বিপজ্জনক। মাথার উপরে সিলিং ধসে পড়ে গেলে সাক্ষাৎ মৃত্যু, আবার নিজে কোনো ভাঙা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেও তাই। এবার এমন যদি হয় যে প্রাসাদের ভেতরটা বাসযোগ্য, কিন্তু এমন একটি নির্জন ভৌতিক বাড়িতে একা একা একজন মানুষ টিকে কেমন করে? আমি হলে তো নিঘাত পাগলই হয়ে যেতাম। কিন্তু আমার বন্ধু অব্রে ভেয়ার প্রায় বছর খানেক এখানে রয়েছে, আর এই গত এক বছরে ওর থেকে প্রায় প্রতি মাসেই একটি করে চিঠি আমি পেয়েছি। প্রতিটি চিঠি এই বাড়ির সুনাম এবং গুণগানে সমৃদ্ধ। অব্রে যে খুব বহাল তবিয়াতে আছে সেটা তার চিঠির বয়ান দেখেই বুঝতে পেরেছিলাম। ওই 12খানা চিঠির প্রত্যেকটিতেই ইতি টানার আগে একটি করে স্বনির্বন্ধ অনুরোধ সে জানিয়েছে।
দেখ, এই বাড়িতে এসে অবধি আমি যে এক আশ্চর্য রকম পরিবেশ পেয়েছি, বা বলতে পারি সেই বাড়ির ঐতিহ্য, আবহাওয়া এবং কোনো এক অলৌকিক মায়া বলে আমার অন্তর্নিহিত প্রতিভা যেন ফুটে বেরিয়ে আসছে দিনের পর দিন। তোকে প্রায়ই বলছি, তুই চলে আয় এখানে তোর কাগজ কলম নিয়ে। আমি গ্যারেন্টি দিচ্ছি, দেখবি এই বাড়ির গুণে দেখতে দেখতে একসময় তুই ডিকেন্স বা পোয়ের ফেলে আসা জুতোয় পা গলাবি। মিলিয়ে নিস। আর এ বাড়িতে এলে তুই যা সব আইডিয়া পাবি না, লেখক চিত্রকরদের পক্ষে এই জায়গাটা একেবারে আদর্শ। ওয়েয়ারের প্রথম 3টে চিঠির উত্তরে আমি এ সম্বন্ধে বিশেষ উচ্চবাচ্য করিনি। অনুরোধটা অবাস্তব মনে হয়েছিল আমার। হাতে এত কাজগুলো না মিটিয়ে কিভাবে যাব সেটা বুঝতে না পেরেই লিখেছি, দেখা যাক কি করি, অত ব্যস্ত হোস না। কিন্তু যখন কোনো অজুহাতি আর কাজ করল না, তখন বাধ্য হয়ে ওয়েয়ারের উদ্দেশ্যে যাত্রা করলাম। নিজের একটা 2 সিটের গাড়ি আছে, সেটা বের করে তাতেই আরাম করে 150 মাইল পথ পেরিয়ে চলে এলাম আমার বন্ধুর স্বর্গরাজ্যে। অব্রে ওয়েয়ারের থেকেই শুনেছিলাম ওয়েলিংফোর্ড হলকে বছর 3 আগে সাপ্তাহিক ভাড়ার চেয়েও কম, মাত্র 15 সিলিংয়ে নিয়েছিল সে। নিজেও আর 5টা চিত্রশিল্পীর মতোই কাঙাল ছিল। তবে এস্টেট যাদের কাছে ছিল তাদের এক ডিরেক্টরকে চিনত। সে সুবাদে এসে অব্রে আবিষ্কার করেছিল যে বিল্ডিংয়ের ব্লকের মাঝখানে কয়েকটি ঘর এখনো বসবাসযোগ্য। আমার মনে হয় ডিরেক্টররা ভেবেছিলেন যে কোন উন্মাদ স্যাঁতসেঁতে ইঁদুর বাদুরের এই পুরানো গর্তে থাকতে চাইবে, তাই যেটুকু সিলিং তারা পেয়েছিলেন তাতেই খুশি হয়ে এই এত বড় এস্টেটটা বেচে দিয়েছিলেন অব্রেকে। এর পেছনের ইতিহাসটা কোথাও একটা পড়েছিলাম। কোনো এক বিশ্বাসঘাতকের জন্যে ওই প্রাসাদের মূল রক্ষাকর্তাকে প্রাণ দিতে হয়েছিল। অব্রে সেই ওয়েলিংফোর্ড হলটা নেওয়ায় মনস্থির করেছিলাম এর পুঙ্খানুপুঙ্খ ইতিহাস আমি ওর মুখ থেকেই শুনব। প্রাসাদের চারিদিক ঘিরে আগে একটা পরিখা ছিল, সেটা পার হতে হতো পুলের উপর দিয়ে। যদিও ভাঙাচোরা অবস্থা হলেও এই পুল কাজ দিচ্ছে ঢের। আমার গাড়ি যখন এই পুলের উপর দিয়ে গড়গড় শব্দ করে প্রাসাদপুরীর দিকে ঢুকে এলো, সেই শব্দ শুনেই অব্রে জানালা দিয়ে বাইরে আমার দিকে তাকালো। তারপর প্রধান প্রবেশদ্বারের খিলান পথের নিচে বড় পেরেক জড়ানো দরজাটা ঠেলে বেরিয়ে এলো। আরে বাবা, কাকে দেখছি? তাহলে শেষমেশ পা পড়লো এই অধমের বাড়িতে। এক গাল হেসে হ্যান্ডশেক করে আমাকে অভ্যর্থনা জানালো ওয়েয়ার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই অব্রে আঙুলের ইশারায় দেখাতে থাকলো চারপাশটা। ওই যে দূরে দেখতে পাচ্ছিস নতুন নতুন সব বাড়ি গজিয়ে উঠছে, ওগুলো সব এই ওয়েলিংফোর্ড হলের ছিল এককালে। ওয়েলিংফোর্ডদের নিজেদের যে পার্কটি ছিল সেখানে একসময় হরিণ চড়ে বেড়াতো। ইংল্যান্ডে হরিণ শিকার করা রাজার বিশেষ অনুমতি ছাড়া একেবারে নিষিদ্ধ ছিল, কিন্তু ওয়েলিংফোর্ডদের কাছেই ছিল স্পেশাল পারমিশন। গর্বে যেন ফেটে পড়েছে অব্রে। ওয়েলিংফোর্ডদের গৌরবের একটা বড় অংশ উত্তরাধিকার সূত্রে ওর উপরেই বর্তালো নাকি? আমার কেমন সন্দেহ হতে লাগলো। আমার বন্ধুটি ঠিক অবস্থায় নেই। কথা ঘোরাতে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার গাড়িটা কোথায় রাখি বলতো? সে যুগের কোনো গ্যারেজ কিছু থাকার তো কথা নয়। উঠোনের দিকে নিয়ে যেতে দেখলাম সেখানে একটা বড় গ্যারেজ। অন্তত 1 ডজন গাড়ির জন্যে পর্যাপ্ত জায়গা সেখানে রয়েছে। ওয়েলিংফোর্ডদের গ্যারেজ তো ছিল না, কিন্তু তার বদলে আস্তাবল থাকতো। 200 ঘোড়া থাকতো তাতে। সেই রকমই সুবিশাল এক আস্তাবল রয়েছে আমারও। তবে সেই আস্তাবলের অবস্থা বরং আমার শোয়ার ঘরের থেকে অনেকটাই ভালো আছে। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম আস্তাবল এবং কোচ হাউসগুলো পুরানো বাড়িটার চেয়ে অনেকটাই ওয়েল মেনটেন্ড। আস্তাবলে গাড়ি রেখে আমরা হলে ঢুকলাম। হলটি একসময় চমৎকার ছিল, এখনো কি বিশাল তার চেহারা, কিন্তু ছাদের বেশিরভাগটাই খসে পড়ে গেছে। কাঠের আস্তরণের অর্ধেকের বেশি ভাঙা।
সিঁড়ির ওক কাঠের দামি রেলিংও লোপাট। যেহেতু ব্যবসায়ীদের কাছে ওর আলাদা মূল্য ছিল, তাই অনেক আগেই ওগুলোকে সরানো হয়েছে। হাঁটতে হাঁটতে এবার ওয়ের আমায় উপরে নিয়ে এলো। উপরে যে কত ঘর, প্রত্যেকটিরই অবস্থাই সঙ্গীন। মনে হচ্ছে এক্ষুনি মেঝের কোনো ফাটল দিয়ে গলে চলে যাব কোনো এক অতল গহ্বরে। আগের রাজবাড়ির প্রতি গলিতে গলিতে যে গুপ্তপথ এবং কুঠুরি ছিল তাতে সন্দেহ নেই। সেসব গুপ্ত জায়গাগুলোর যে কটা অভ্রে আবিষ্কার করেছে সেইগুলোই আমায় খুব উৎসাহের সঙ্গে দেখাচ্ছিল। এই প্রকাণ্ড স্যাঁতসেঁতে রাজবাড়ির মধ্যে ঘরের পর ঘর হেঁটে বেড়াতে ভয় লাগে বইকি। আমার মনের ভাব বুঝেই বোধ হয় অভ্রে তড়ি ঘড়ি মাঝের দিকের একটা ঘরে নিয়ে গেল। মেরামতি না হলেও খুব একটা ভয়াবহ অবস্থা নয় ঘরটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। নিলামের দামি দামি জিনিসপত্র দিয়ে সুসজ্জিত। যদিও মে মাস, আবহাওয়া খুব বেশি উষ্ণ ছিল না, তাই ঘরের কোণের দিকে ফায়ার প্লেস দেখে আমি এক প্রকার লাফিয়ে উঠেছিলাম। এবার একটু আরামের বাতাস পাওয়া যাবে। ওয়ের হেসে বলল, আরে দাঁড়া দাঁড়া, এখনো এতটাও ঠান্ডা পড়েনি। তুই চা খাবি? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। আমি এই ঘরে পুরোপুরি একাই থাকি। সকালে শুধু একজন বুড়ি পরিচারিকা আসে, ন্যান্সি, ঘরদোর পরিষ্কার করে, একবেলা রান্না করে দিয়ে সে চলে যায়। তো যে কারণে এটা বলা, সন্ধেবেলা ঠান্ডা খাবার বা টিন ফুডে তোর আপত্তি নেই তো? আমি টিনেট খাবার খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ওকে মুখের উপর নাও বলতে পারলাম না। ও যা বোঝার বুঝুক। এতটা আতিথেয়তা করছে যখন, একটু বোঝাপড়া নিজের সাথে করাই যায়। খেলাম না হয় আজ রাত্রে টিনের কৌটোর রেডিমেড খাবার, কি আছে, অনেকেই তো খাচ্ছে। তবে একটা কথা, জিজাসের দিব্যি একা একা এখানে কোথাও ঘুরবি না। আমাকে ছাড়া কোনো দিকেই ভুলেও পা বাড়াবি না, নয়তো কখন দেখলি ঘাড় ভেঙে পড়ে আছিস কিংবা পায়ে চোট পেয়েছিস বড় সড়ো। আমি তো প্রায় 12-10 দুর্ঘটনা হতে হতে বেঁচে গিয়েছি। এই দেখটা, 1 বছর কেটে গেল, এখনো আমার বুঝে উঠতে বাকি আছে যে এই রাজপ্রাসাদের কোন দিকে নিরাপদে হাঁটাচলা করা যায় আর কোন দিকে বিপদ। কিছু জায়গা আছে বড্ড শুকনো, আবার কিছু জায়গা ততটাই স্যাঁতস্যাঁতে। না না অব্রে, আমি প্রতিজ্ঞা করেছি তোকে ছাড়া আমি একটুকুও নড়ব না। এমনকি আমার তো মূল সিঁড়িটাও খুব বেশি নিরাপদ বলে মনে হয়নি। হাঁটতে গিয়ে প্রতি মুহূর্তেই বুক কাঁপছিল। এই বুঝি সব শুদ্ধ ভেঙে পড়ি? না না, ওটা একেবারে ঠিক আছে। চা খাওয়ার পর ওয়ের আমাকে বাকি ঘরগুলো দেখালো। সেগুলো কোনো রকমে আস্ত আছে আর কি। এক একটা ঘর ইতিহাসের পাতায় এক এক নামে পরিচিত। সেগুলোর কিছু অভ্রে জানে, কিছু জানে না। উদাহরণস্বরূপ আমার বেডরুমটাই ধরা যাক। এই ঘরটি ছিল লেডি উর্সুলার নার্সারি, যদিও লেডি উর্সুলাকে কেউ মনে রাখেনি। এরপর অভ্রে ওয়ের দেখালো তার আঁকার জায়গাটা। বিরাট এক হল ঘরের মতোই বলা চলে। এখনো দেয়ালে কাগজ সাঁটানো রয়েছে সে যুগে। বিবর্ণ হয়ে গেলেও ছিঁড়ে যায়নি সেগুলো। আশেপাশের মধ্যে সবচেয়ে বড় ঘরটায় বসে সে ছবি আঁকে। গত 1 বছরে যত ছবি সে এঁকেছে, নানা জায়গায় নানাভাবে সেগুলোর প্রত্যেকটাই সাজানো রয়েছে। 2-1খানার দিকে একবার নজর দিয়েই আমি মনে মনে স্বীকার করতে বাধ্য হলাম যে ভাঙা রাজবাড়িটা সত্যি বহুল প্রেরণা জুগিয়েছে আমার বন্ধুকে। শেষবার যখন আমি অভ্রেকে আঁকতে দেখেছিলাম, ওর চিত্রকলা নিয়ে আমার সন্দেহ ছিল না, কিন্তু ভাবনা বা শিল্পের নৈপুণ্যতা এতটাও নজর করা ছিল না। আজকে ওর ছবিগুলো দাঁড়িয়ে দেখতে দেখতে ভাবলাম এর পেছনেই রহস্যময় ওয়েলিংফোর্ড হলের অবশ্যই অবদান রয়েছে। ছাদের নিচে একটা বড় ঘর। একসময় সেটা একটা গোপন চেম্বার ছিল,
তাকে বলা হতো চ্যাপেল বা গির্জার একটা ছোট সংস্করণ। এর পেছনের ইতিহাসটা এখন জানতে আমার খুব আগ্রহ জন্মাচ্ছে। খেতে খেতে অভ্রে ভিয়ারের মুখেই শেষমেশ শুনলাম সবটা। অভিজাত পরিবার যাকে বলে আর কি, এই রাজবাড়ির প্রথম দিকের ইতিহাস প্রথম চার্লসকে ঘিরে, অর্থাৎ যার শিরোচ্ছেদ হলো ক্রোমওয়েলের সৈন্যদের হাতে। তিনি কয়েকদিন এসে থেকেও গিয়েছিলেন এই ভিলায়। তবে সব থেকে ইন্টারেস্টিং এবং স্মরণীয় ঘটনাটা ঘটেছিল 1649-এ। স্যার পিটার ওয়েলিংফোর্ডকে ধরে ফেলা এবং তারপর হত্যা করার করুণ ভালোবাসার কাহিনী। খুবই আশ্চর্য। আসলে ওনার যুবতী স্ত্রী থাকতেন এখানে, সে কারণে প্রায় লুকিয়ে এই প্রাসাদে এসে কয়েকটা দিন কাটিয়ে যেতেন। আসলে সে যুগে রয়্যাল আর্মসে ফেল করলে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করত রাজা। স্যার পিটার ছিলেন তাদেরই একজন নিষিদ্ধ রয়্যালিস্ট, তাই তিনি লুকিয়ে থাকতেন তখন থেকেই। ওয়েলিংফোর্ড হলে প্রায়শই ওর স্ত্রীর সাথে দেখা করতেন, তবে কঠোর নিরাপত্তায়। এবং এরকমই হয়তো চলতো, কিন্তু তার নিজের পরিবারের কোনো একজন বিশ্বাসঘাতকের জন্য। শোনা যায় সেই ব্যক্তি নাকি কেল্লা সময় দুর্গের কোনো এক জানলা থেকে একটা সবুজ স্কার্ফ নেড়ে বাইরে সংকেত পাঠিয়েছিল যে তার মালিক এখানেই আছে। জাস্ট ভাব একবার, মালিকের সাথে হেন বিশ্বাসঘাতকতা করতে একটুও বুক কাঁপেনি। পার্লামেন্টারি সৈন্যদের এভাবেই পূর্ব পরিকল্পিত সংকেত দিয়ে রাজবাড়ির গুপ্ত বাসস্থানের খোঁজ দিয়েছিল সেই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই সৈন্যরা রাতে সেখানে ঢুকে পড়ে এবং সব লুটপাট করে। এটার বর্ণনা তুই অনেক ইতিহাসের লেখায় পেয়েই যাবি। আর পাবি পিটারকে হাতে নাতে পাওয়ার আগে তার প্রধান অশ্বারোহীকে তারা টেনে হিঁচড়ে বের করে এবং আস্তাবলের সামনে উঠোনে গুলি করে মারে। এবারের ইতিহাস বড়ই রক্তাক্ত এবং খুনোখুনি হিংসাতে ভরপুর ছিল। কিন্তু সেসব এসেছে বাইরে থেকেই। ভেতরের পরিবেশ খুব পবিত্র ছিল। এই রাজবাড়িতে তারপর মুহুর্মুহু আক্রমণ হয়েছে। শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে। আর এই সেই বাড়ির একদম খাসমহল। আমরা এখন বসে আছি ভেবেই একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। একটু আগেই তোকে সেই জায়গাটা দেখিয়েছি যেখানে পিটার ওয়েলিংফোর্ড সম্ভবত লুকিয়েছিল, বেড হেডটির ঠিক পিছনে। আর সেই ঘরটিকে বলা হতো কিসিং চেম্বার। দেখি এরকম আরো কিছু জায়গা খুঁজে তোকে ঘুরিয়ে দেখাতে পারি কিনা। আমি খানিকটা হালকা সুরে বললাম, এত সুন্দর এমন ভাঙা একটা বাড়ি, আর তার পিছনে কত বড় ঐতিহাসিক পটভূমি রয়েছে, এই অবস্থায় এখানে দু চারটে ভূত থাকবে না তা কি হয়? থাকার কথা নয়, এটা মোটেও সেরকম জায়গা নয়। এ যাবৎ আমি একবারও দেখিনি। তবে ন্যান্সি জানে, ও বুড়ি অনেক কিছুই জানে। আমাকে মাঝে মধ্যে সে গল্প শোনাবার চেষ্টাও করে। আমি বেগতিক দেখলেই ওকে বিদায় করি। তবে একটা কথা, ও আমাকে আগে ভাগেই বলে রেখেছে, সন্ধ্যের পর কোনো কারণেই যেন ওকে এ বাড়িতে ডেকে পাঠানো না হয়। সে আমি মরণাপন্ন হয়ে গেলেও ও এই এস্টেটের মধ্যে সন্ধ্যের পর ঢুকবে না, আর সে অনুরোধও নাকি ওকে করা চলবে না। অব্রের কথায় আমি বুঝতে পারলাম দিনের বেলাতেই ন্যান্সি কেন রেঁধে দিয়ে চলে যায়। কিন্তু সেই অশ্বারোহী ওয়েলিংফোর্ডকে না পেয়ে যে অকালে প্রাণ হারায়, তার অতৃপ্ত প্রেতাত্মা তো এই বাড়িতে ঘুরে বেড়াতেই পারে। কেন? সে যুগের ক্যাভেলিয়ারদের মধ্যে উনি খুব ভালো মানুষ ছিলেন, আর সে তো বীরের মতো মরেছে। আর যা রক্তপাত, ঘৃণা, বিদ্বেষ বা লালসার কাহিনী এই বাড়ির ইতিহাসকে ঘিরে রয়েছে, সেগুলি সবই এসেছে বাইরে থেকে। সেসব দুর্দিনের কোনো চিহ্নই এ বাড়িতে আজ নেই। যা আছে সব বাইরে, আর আমি সেগুলোকে ভেতরে ঢুকতে দিতেও চাই না। অব্রের কথা শুনে আমি মৃদু হাসলাম। ওয়েরের পয়েন্ট অফ ভিউ ভুল নয়, তবে বিপরীত পক্ষে আমার ভাবনা অনুযায়ী এই রাজবাড়ি ভুতুড়ে হবার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। এটা তাহলে অত্যন্ত দুঃখের বিষয়। আমি তো এখানে এসে থেকে আশা করছি অন্তত কোনো অশরীরী পেতনি কিংবা সেই জবাই হওয়া অশ্বারোহীর মুন্ডহীন মূর্তি দেখব। এত দূরে এসে এটুকু না দেখতে পেলে।
অব্রের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে ভ্রুকুটি। ওর কথায় আমি হাসছি, সেটাই দেখে হয়তো। না, তুই নিরাশ হবি না। যদি না যদি না? দেখ, আসলে ওয়েলিংফোর্ডদের ইতিহাসে এরকম কোনো ঘটনাই সেই অর্থে ঘটেনি। তাই কি করলে যে ওদের আত্মাদের এই এত বছরের দীর্ঘ ঘুম ভাঙবে সেটাও আমার অজানা। তারা একটি আদর্শ পরিবার ছিল বলা যায়। এমনকি তাদের ইতিহাসের কোনো পাতায় কলঙ্কের একটি চিহ্ন আমি কিন্তু খুঁজে পাইনি। যাই হোক, রাত অনেক হলো, খাওয়াটা শেষ কর এবার। যা হোক, রাতের টিনের কৌটোর রেডিমেড মাংস যথারীতি অনেক কষ্টে সৃষ্টে গলাধকরণ করে সোজা চলে গেলাম নিজের শোয়ার ঘরে। রাত্রে ঘুম যে হয়নি তা নয়, তবে মাঝে মাঝে স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন ঠিক বলা যায় না। সেকেলে বড় লোকদের ছবি অনেক দেখেছি। এক শ্রেণীর ছবিতে পুরুষগুলোকে আঁকা হয়েছে একাধারে বীর ও বিলাসী হিসেবে। আমি স্বপ্ন দেখলাম সেই ধরনের এক পৌঢ় ভদ্রলোককে অন্তত 3 বার, একবার এক এক পোশাকে, এক এক রকম ভঙ্গিতে। শেষবার যা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে গেল। সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন যেন এই বাড়িরই প্রাঙ্গণে, আর তার 20 ফুট দূরে এক লাইন সৈনিক তাক করে আছে তারই দিকে। হাজার বন্দুকের মিলিত আর্তনাদ এক্ষুনি বুঝি শুনতে হয়, এই ভয় এক চটকায় ঘুমটা ভেঙে গেল আমার। ধরফড়িয়ে জেগে উঠে দেখি সারসিহীন জানলার চটের পর্দার পাশ দিয়ে ভোরের আলো উঁকি দিচ্ছে ধূসর মুখে। উঠে বসে দুচোখ রোগড়ে নিলাম বার কয়েক, তারপর আবার শুয়ে পড়ে চাদর টেনে দিলাম গায়ে। আরে ওঠ ওঠ, কিরে সকাল হয়ে গেছে তো। অব্রের ডাকাডাকিতে ঘুম একেবারে ভাঙল সকাল 8টায়। কফি হাতে নিয়ে অব্রে আমায় ডেকে নিয়ে বলল, আরে ওঠ ওঠ, সকাল সকাল এক চক্কর মেরে আসি চল। হোটেল আছে ওই দিকটাতে, ব্রেকফাস্টটা ওখানেই সেরে আসবো। রোজ আমি তাই করি। ফ্রেশ হয়ে অব্রের সঙ্গে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আর একবার দিনের আলোয় দেখলাম এই মায়াবী প্রাসাদটাকে। সেই ক্রিস ক্রস করা সামনের রাস্তার চারধারে ছোট ছোট ভিলাগুলোকে দেখতে লাগলাম। ওয়েলিংফোর্ডের ভগ্ন দীর্ণ প্রাসাদকে ঘিরে নতুন এক আধুনিক শহর গড়ে তোলা হয়েছিল সে সময়। হোটেলে ভালো মন্দ অনেক কিছু উদরস্থ করে অনেক ঘুরে ফিরে দুজনে বাড়ি ফিরে এলাম প্রায় লাঞ্চের সময়। সেই ন্যান্সি বুড়ি রান্নাবান্না সেরে খাবার ঢেকে ঢুকে রেখে চলে যায়। খাবার পরে অব্রে গেল আঁকার ঘরে। আমি আসার পরে কাজ বন্ধ রাখতে হবে এমন কোনো মাথার দিব্যি তাকে কেউ দেয়নি। এভাবেই 2-3 দিন কেটে গেল, সেরকম কোনো চিন্তার বিষয় হয়নি। বার দুয়েক আমরা রিস্ক নিয়ে ভাঙা সিঁড়ি দিয়ে নতুন কোনো গুপ্ত জায়গা খুঁজে বের করবার চেষ্টা করেছি। হয়তো প্রাসাদের অন্য কোনো উইংসে ঝুঁকি নিয়ে অর্ধভঙ্গ মেঝের উপর দিয়ে হাঁটতে গিয়ে ভয় পেয়ে আবার পালিয়েও এসেছি। প্রাণের ভয় দুজনেরই যে আছে সে নিয়ে সন্দেহ নেই। তবুও ভেয়ারের ছেলে মানুষের ভূত অনেকটাই আমার উপর চেপে বসে গিয়েছিল। যদি আরও কোনো সুড়ঙ্গ বা গুপ্ত কুঠুরির দেখা মেলে তাহলে এর থেকে বেশি অ্যাডভেঞ্চার আর কিছুই আসবে না। দিনের বেলায় প্রাসাদ শান্তই থাকে। রাতে কখনো সখনো প্যাঁচার ডাক ছাড়া আর কোনো আওয়াজ ওঠে না এই প্রাচীন প্রাসাদ থেকে। কিন্তু প্রাসাদের ধার বরাবর ভিলা বা বাংলোগুলো প্রায়শই মুখরিত হতে থাকে রেডিওর গানে বা পিয়ানোর বাজনায়। ওয়েলিংফোর্ড হলের ওই রকম সম্ভ্রান্ত এক ঘরে বসে
খোলা জানলা দিয়ে ভেসে আসা সেই সুরের ঝংকার শুনতে শুনতে এক অদ্ভুত অনুভূতি হতো। রাতের বেলা মায়াবী এই পরিবেশে কিছুক্ষণ থাকলেই গায়ে যেন কাঁটা দিত। ভিয়ারের যে এরকম অদ্ভুত অভিজ্ঞতা হয়নি তা কিন্তু একেবারেই নয়, তবে সে আমার কাছে মুখ ফুটে বলেনি। বেচারি তার পড়ে পাওয়া ভাঙা বাড়ি নিয়ে পরম সুখে আছে। আমি হঠাৎ এসে কুডাক ডেকে যদি সে সুখের হন্তারক হই, সেটা খুব একটা ভালো হয় না। এসেছি যখন, বাইরে বাইরে খোশ মেজাজ বজায় রাখতেই আমি বাধ্য। আমি যে শনিবারে এসে এখানে পৌঁছেছিলাম, সেই মঙ্গলবার দিন বিকেলে আমরা অবশেষে একটু হলেও ঐতিহাসিক জিনিস আবিষ্কার করতে পেরেছি। যদিও পরে ভাবলে আফসোস হয় কেন করেছিলাম। তা যা হোক, আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম। কত যে ঘুরলাম, বৈচিত্র্য আছে বই কি। কোনো ঘর 16 আনা ভাঙা, কোনোটা অর্ধেক, কোনো বারান্দায় 4 ফুট খাদ হয়ে রয়েছে, সেগুলোকে লাফিয়ে পেরোতে হয়। অনেক ঘুরতে ঘুরতে আমরা অবশেষে ছাদে উঠলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। দিনের আলো প্রায় যায় যায়। অব্রে বললে, ছাদে একটা খুদে গির্জা মতো আছে, দেখেছিস? একেই বলে চ্যাপেল। এখানে একবারই আমি ঢু মেরেছিলাম, কিন্তু বেশিক্ষণ সময় কাটাইনি। ওই দেখ, ওই মার্বেলের বেদিতে ওই যে ক্রসটা দেখছিস, ওটা নাকি খাস বেথেলহেমের জিনিস। নিশ্চয়ই জানিস, বেথেলহেমের এক আস্থা বলে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন। ঘোড়াদের জাবনা খাওয়ানোর এক কাঠের চাড়ের ভেতরে মা মেরি তাঁকে শুইয়ে রেখেছিলেন। সেই কাঠ দিয়ে কালক্রমে কয়েকখানি ক্রস তৈরি করেন যিশুর ভক্তরা। তারই একখানা এইটা। বিশ্বাস করি বা না করি, ক্রসটা দেখে শ্রদ্ধায় মাথা নুয়ে এলো। তবে জিজ্ঞেস না করে পারলাম না, কিন্তু জেরুজালেমের সেই ক্রস এখানে কিভাবে এলো? কেন, ওয়েলিংফোর্ডেরা অনেকেই যে ক্রুসেডে গিয়েছিলেন, ফেরার সময় জেরুজালেম থেকে ওই পবিত্র ক্রস সংগ্রহ করে এনে নিজেদের প্রাসাদ শিখরে স্থাপন করবেন, এটাই ছিল হয়তো ওদের বাসনা। আর সেটাই স্বাভাবিক। বুড়ি ন্যান্সি কিন্তু ওই ক্রস সম্বন্ধে অনেক গল্প বলে। এই অঞ্চলের আদি বাসিন্দারা এখনও নাকি বিপদে পড়লে এখানে চলে আসে ওই ক্রস ধোয়া জল নেওয়ার জন্য। স্থানীয় বিশ্বাস, সেই জল খেলে সব ধরনের অসুখ সেরে যায়। এমনকি সেই জলে স্নান করলে ভূত প্রেতে ধরা লোকও সুস্থ হয়ে ওঠে। অব্রে ভিয়ারের সঙ্গে গল্প করতে করতে আমি ততক্ষণে তেতালায় নেমে এসেছি। অব্রে একটা অন্ধকার জায়গার দিকে নিয়ে গেল আমায়। একটু এগোতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে মনে আশ্চর্য একটা বিষণ্ণতা ঘিরে ধরল যেন আমায়। জিজ্ঞেস করলাম, এখানে আবার কি আছে? একটা জানালা দেখাবো তোকে, এই ধারটাতে নয়, একদম পিছন দিকে। জায়গাটা না বড় অদ্ভুত। আমার কেন জানি না মনে হয় হয়তো সেই জানলা দিয়েই। চল চল, ওই জানলাটা আগে দেখব। এত বড় বিশ্বাসঘাতকতা কোনো জানলা দিয়ে শুরু হয়েছে, এটা সবার আগেই দেখতে চাই। মন্ত্রমুগ্ধের মতো আমি যেন অব্রেকে টেনে টেনে নিয়ে চললাম তেতালার দিকের পেছনের সেই জানলাটার কাছে। মিনিট খানেক অনেক সাবধানে হেঁটে তেতালার পেছন মহলে অব্রে নিয়ে এলো আমায়। দাঁড় করিয়ে দিল একটা জানলার পাশে। বলতে বাঁধা নেই, গা ছমছম করে উঠল সেখানে দাঁড়াতে গিয়েই। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম পরিখার ওপারে খোলা বিস্তৃত মাঠ। সামনের জমিগুলো বিক্রি হয়ে গেলেও এখনো বাড়ি ওঠেনি। বাড়ি উঠেছে একটু দূরে, সারি সারি ছোট ছোট বাড়ি, যত্ন করে সাজানো। সেদিকে তাকিয়ে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না যে ওইখানে ছিল ঘন বন, আর তার ভেতর থেকে শয়ে শয়ে সৈন্য বেরিয়ে এসে গভীর নিশীথে চড়াও হয়েছিল এই রাজপ্রাসাদে। স্যার পিটারকে গুলি করে মেরেছিল তার নিজের উঠোনে। দৃশ্যটা কল্পনা করেই যেন গা শিরশির করে উঠল। জানলায় লোহার গরাদগুলো মরচে ধরা, গোড়ার সিমেন্ট খুলে আলগাও হয়েছে খানিকটা। আমি আঙুল দিয়ে একটু টোকা মেরেই বুঝলাম ওটা ফাঁপা।
গড়াদের গোড়ায় সিমেন্ট নেই, 2 ইঞ্চি পরিমাণ গর্ত হয়েছে বৃষ্টির ছাঁটে। আমি সেই গর্তে আঙুল ঢুকিয়ে আস্ত করে চাপ দিলাম। কাঠের একটা ফ্রেম মতন, কিন্তু ওর নিচে অনেকটা জায়গা একটা ফাটলের মতো হয়ে রয়েছে। আরও একটু চাপ দিতেই হঠাৎ বড় একটা চাঙড় খুলে এলো জমাট সিমেন্টের, আর তার নিচেই বেরুলো একটা মাঝারি আকারের ফোকর। হাত ঢুকিয়ে বাইরের দিকে টান দিতেই দেখলাম কাঠের বাকি অংশের সাথে সেটা ড্রয়ারের মতো সুন্দরভাবে ফিট করা হয়েছে। আমরা মুখে একটু হাসি ও কৌতূহল নিয়ে একে অপরের দিকে তাকালাম। ভের চিৎকার করে উঠল, এটা কি? অবাক হয়ে দেখলাম ফোকরটা খালি নয়, তবে খুব ছোট। আমি একটা ম্যাচ জ্বালিয়ে অন্ধকারে ফেলে দিলাম। যতদূর নামলো ম্যাচটা, তাতে বোঝা গেল 3 ফুটের বেশি গভীর নয়। ফোকরটায় একসাথে উঁকি দিলাম। আমি বলে উঠলাম, এখানে কিছুই নেই, মাকড়সার জ্বালার। সত্যি কি নেই? ভের হঠাৎই তার হাতটা আরো ভেতরে ঢুকিয়ে দিল। এমন দৃঢ়তার সাথে সে হাতটা ওই ফোকরে ঢোকালো যেন মনে হয় মূল্যবান কিছু পেয়েছে। কিন্তু ওর হাতটা যখন বের করে আনলো, তখন তার রং পুরো কুচকুচে কালো। তবে হাতে একটা জিনিস দেখলাম, অব্রের মুখে হাসি। ওর হাতের দিকে চেয়ে দেখি একটা কালো রঙের ন্যাকড়া গোছের কোনো একটা জিনিস সে বের করে এনেছে। জিনিসটা পুরানো এক টুকরো সিল্কের কাপড়, কুঁচকানো। আমাদের টর্চের আলোয় তার উপর পড়া ধুলোর আস্তরণ যেন আমাদের চোখে স্পষ্ট হলো। ওর হাত থেকে কাপড়ের টুকরোটা নিয়ে ঝাড়বার জন্যে জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম। 2 বার ভালো করে ঝাড়া দিতেই অনেকটা ধুলো ওর গায়ে থেকে সরে গেল। ভিতরে এনে দেখে বুঝে ওঠার আগেই আমার শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। ভয় নয়, আনন্দে। দুজনে প্রায় একসাথেই চাপা চিৎকার করে উঠলাম, দ্য গ্রিন স্কার্ফ! কাপড়ের টুকরোর ময়লা খানিকটা সরানোর পর বোঝা গেল এর রং কোনো সময় সবুজ ছিল। এত বড় একটা আবিষ্কার, এর ঐতিহাসিক গুরুত্ব যে কতটা সেটা আশা করি আর কাউকে বলে দিতে হবে না। প্রায় 300 বছর আগে স্যার পিটার ওয়েলিংফোর্ডের বিশ্বাসঘাতকতার ইতিহাসের সঙ্গে জড়িত সেই রক্ত নিশান, সেই সবুজ স্কার্ফ। নিলামে এর যা দাম উঠবে ভেবেই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। প্রথম 1-2 মিনিটে আমরা কি বলেছিলাম তা ভুলে গেছি। আমরা দুজনেই উত্তেজিত এবং উচ্ছ্বসিত। আমি এইসবই ভাবছিলাম, মুহূর্তের মধ্যেই অব্রের গলার স্বর কেমন যেন পাল্টে গেল। শিট! সর্বনাশ করেছিস তুই! বলে কোঁকিয়ে উঠল অব্রে, আর আমার হাত থেকে প্রায় কেড়েই নিল সেই সবুজ স্কার্ফটা। হঠাৎ ওর এরকম জোর করে কেড়ে নেওয়ার অর্থ আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি রেগে গিয়ে বললাম, তোর হলোটা কি? সর্বনাশটা কিসে হলো শুনি একটু। ওরে ভুলে গেছিস তুই এর ইতিহাস, যে সেই রক্ত নিশান। আহত জন্তুর মতো কাতর আর ক্রুদ্ধ গর্জন করে উঠল অব্রে। তার চোখ যেন কাঁপছে, প্রচন্ড ভয়ে সে বলল, সেই বিশ্বাসঘাতক যে ইঙ্গিত দিয়েছিল, তারপর সেই কাপড় আবার ফেলে দিয়েছে, আর সেই দিন থেকে আজ পর্যন্ত সেই অভিশপ্ত কাপড় এখানে পড়ে আছে। এবং সম্ভবত এইটি সেই জানলা যেখান থেকে সেই নিশান ওড়ানো হয়েছিল, তাই তো? সঙ্গে সঙ্গে আমি আবার সেই কাপড়টাকে বাইরে বের করে বিকেলের মিঠে হাওয়ায় আরো 2 বার উঠতে দিলাম। আরে করিস না, আরে পাগল হয়ে গেছিস তুই। একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল ব্যাপারটা করতে গিয়ে। তবুও যেন কোনো অদৃশ্য মায়া বলে আমায় দিয়ে কেউ কাজটা করিয়ে নিল।
একটা অজানা ভয়ে মনটা যেন দমে যাচ্ছে। তবু এবার মুখে সাহস দেখিয়ে জিজ্ঞেস করলাম, হয় যদি সেই রক্ত নিশান, তাতে সর্বনাশের কি আছে? তুই অমন করছিস কেন বলতো? এই সন্ধেবেলা এই অলক্ষণে রক্ত নিশানের সংকেত, এর পরিমাণ যে কি হতে পারে আমি জানি না, জাস্ট জানি না। থেমে থেমে ভয়ার্থ কণ্ঠে জবাব দিল অব্রে, 300 বছর আগে শেষ একবার ওই সংকেতে প্রাণ গিয়েছিল স্যার পিটারের, কিন্তু এবারে বাধা দিলাম অসহিষ্ণুভাবে। যারা স্যার পিটারকে মেরেছিল তারা নিজেরাই কবে মরে ভূত হয়ে গিয়েছে। তুই কি ভাবছিস উল্টো দিকের বাড়ির মেয়ে মহিলারা এবার তোর দিকে ধেয়ে আসবে? কারণ হিসেব মতো তারাই দেখে থাকতে পারে। আমার মুখের কথা কেড়ে নিল অপ্রে। ঠিক বলেছিস, ভূত হয়ে মরেছে, কিন্তু ভূতেরা ভূত হওয়ার পর জীবৎকালের হিংসা ক্রোধগুলো ভুলে গিয়ে একদম সাধু বনে যায়, এ কথা তুই কার কাছে শুনেছিস? ভূত হয়ে যাওয়ার কথাটা বলেছিলাম কথার কথা হিসেবে। অপ্রসন্নভাবে বলে উঠলাম, জানিস তো আমার ভূতে অত বিশ্বাস নেই। শোন, তোর অবিশ্বাসে কোনো ক্ষতি হবে না তাদের। হ্যাঁ, এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে সে তাড়াতাড়ি দোতলায় নেমে গেল। সেই সবুজ কার্ড পড়ে রইল তেতালার মেঝের ধুলোতে। সে বলল, রান্নাঘরে আগুন জ্বলছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আয়। কেন? এক্ষুনি খাবো কেন? ওর ভাবগতিক দেখে বিরক্ত তো হচ্ছি, ভয়ও পাচ্ছি একটু একটু। ওরে, পরে হয়তো আর সময় মিলবে না খাবার, সন্ধে হয়ে গিয়েছে দেখছিস না? আঁধারের শক্তি এখন ক্রমেই জোরালো হতে থাকবে, নরকের গহ্বর থেকে উঠে আসবে অভিশপ্ত আত্মারা। আমরাই তো সংকেত পাঠিয়েছি তাদের, আমাদের কাছেই আসবে তারা। অব্রের কথা শুনে গম্ভীর হতে পারলাম না, তবে হাসিও পেল না। ও যে এমন ভাবালু মানুষ তা সত্যিই জানতাম না। কি একটা তুচ্ছ ঘটনাকে উপলক্ষ করে কি একটা কুসংস্কারের জাল বুনছে সে। রাতের খাবার খেয়ে নিলাম। খেতে খেতে দুজনেই ঠিক করলাম এই স্কার্ফটাকে আমরা কোনো এক্সপার্টকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাবো এবং অবশেষে এটাকে মিউজিয়ামে রাখার ব্যবস্থা করব। এর থেকে কোনো ভালো জায়গা এটার জন্যে হয় না। খেতে খেতেও অব্রে একবার অস্ফুটে বলে উঠল, ভুল করছিস রে, তুই ভুল করছিস, বড় ভুল। কাশ তুই এই স্কার্ফটা জানলা দিয়ে বাইরে না তোলাতি, কাশ, খুব ভুল করলি। অব্রের এতবার করে বলার জন্য কিনা জানি না, খাবার সময় বা তারপরে শোয়ার আগে পর্যন্ত একটা ভীষণ ভার যেন আমার মনটাকে বিষিয়ে দিয়েছিল, যেন আমার বুকের কাজটার ওজন অনেকটা বেড়ে গেছে। কিভাবে জানি না, কোনো এক বিষণ্ণতা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেন। শুয়ে থেকেও অনেকক্ষণ যাবৎ ঘুম আসছে না দেখে অব্রের ঘরে গেলাম। ও দেখি জেগে বসে আছে। ওর সামনেই বোর্ডে ওর আঁকা একটা পেইন্টিং। এক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে সে। রাত প্রায় 2টো তখন। আমার ডাকে চমক ভাঙল তার। কিরকম অস্থির লাগছে ভায়া, কি কারণ বলতো? অব্রে মৃদু হাসল। ওকে পুরো ব্যাপারটা খুলে বললাম। মেঘ ডাকলে বা বিদ্যুৎ চমকালেই কি তোর এরকমটা মনে হচ্ছে? একটু ভালো করে ভেবে বলতো। হ্যাঁ, খানিকটা সেই রকমই। আজ বিদ্যুৎ চমকালে আশ্চর্য কিছু হব না, কিন্তু বাইরে তাকিয়ে দেখ, আকাশ তো একেবারে পরিষ্কার। অব্রে জানলার পর্দা সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আকাশে এক ফোঁটাও মেঘ নেই ঠিকই, তবু আসতে বেশিক্ষণ সময় লাগে কি? ঝড় তো মুহূর্তের মধ্যেই এসে হাজির হয়ে যায়, ঠিক যেরকম অপার্থিব জিনিস আসে বাইরে থেকে, ওদেরও সময় লাগে না। আমি সে ব্যাপার জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম। ও নিশ্চয়ই এখন অন্য মুডে আছে। শিল্পী তার শিল্পচর্চা নিয়ে মাঝরাতে ব্যস্ত।
আর সে সময় উপস্থিত হয়েছি আমি। কে জানে সেটাই ওর এরকম প্রত্যুত্তরের কারণ কিনা। আমি আবহাওয়াটা একটু স্বাভাবিক করতে বললাম, আচ্ছা আমরা দুজন তো সাহসী এবং দারুণ একটা জুটি, তাই না? স্কুলেও ছিলাম, এখনো। তাহলে সন্ধ্যাবেলায় সেই শয়তানের চিন্তা ভাবনা তোর আসছে কোত্থেকে? কারণ এর আগে আমি এরকম ফিল করিনি, তাই। অব্রের হঠাৎ উত্তরটার জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তার মানে তোরও কোনো অনুভূতি হচ্ছে, তাই তো? শোন, আমার মনে হয় আজ রাতটা আমাদের অন্য কোথাও কাটানো উচিত। চল বেরিয়ে যাই এই পুরী থেকে। আর তোরও যখন অতই ভয় করছে, রাতটা চল হোটেলে গিয়ে কাটাই, কিংবা ওয়েলিংফোর্ড আর্মসে বেডরুম পেয়ে যাব, সেখানেই চল। আরে না না, সেটাই যদি করার হতো তাহলে তো এখানে আসার কারণ থাকতো না, তাই না? দুজনে একই একটা জিনিসে ভয় পাচ্ছি, তাই এরকমটা হচ্ছে। এমনও তো হতে পারে আমরা এই বাড়ির ইতিহাসটা জানি বলে আমাদের অবচেতন মনে একটা ভয় আগে থেকেই দানা বেঁধে রয়েছে, সেই আসল কাজটা করছে, আমাদের ভয় পাওয়াচ্ছে। ওসব ছাড়, লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। ওয়েয়ার তার নিজের স্পেশাল স্টক থেকে হুইস্কি নিয়ে এলো। আমরাও অল্প বিস্তর সেই সুরার নেশায় নিজেদের মাতিয়ে রাখলাম। আরও প্রায় আধ ঘন্টা খানেক সময় কাটানোর পর বুঝতে পারলাম আজ এই চারিদিকের পরিবেশটায় নৈসর্গিক নৈশব্দ রয়েছে। অদ্ভুত মাদকতায় ভরা আজকের এই রাতটা। একই কথা অব্রে বলল, লক্ষ্য করেছিস কি অসাধারণ আজকের সবকিছু? এই নৈশব্দ। বুঝতে পেরেছি, ঠিক যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। একটা ঝড় আসবে আজ। কথাগুলো কিভাবে জানি বলে ফেললাম। আমার মন বলছে কেমন দুরন্ত হয়ে উঠবে এই আশপাশের পরিবেশটা। না না না, ঝড়ের নীরবতা নয় এটা, ঝড়ের নীরবতা নয় বলেই খটখট করে হেসে উঠল অব্রে। ঝড়ের নীরবতা নয়। উঠে গেল সেই জানলার দিকে, সাথে একটা অত্যন্ত শুকনো অথচ ভয়াবহ হাসি। কি হলো রে বলে তার পাশে গিয়ে দাঁড়ালাম আমিও। কি দেখছিস বাইরে? কিচ্ছুটি নয়, ঘুরঘুরটি অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না। তবেই বোঝ, কাল সন্ধ্যার আগেই তো এসেছিলি। কাল অবশ্যই অন্তত একবার বাইরেও তাকিয়েছিলি এই জানলা দিয়ে। কি দেখেছিলি, কি শুনেছিলি? হ্যাঁ, দেখেছিলাম অসংখ্য আলো, ওইসব নতুন বাড়ি। মাঝরাত হলে শুনতাম সেসব বাড়ির গান বাজনার শব্দ, বেহালার শব্দ। তাহলেই বোঝ, শুধু কাল বলে নয়, আলো সারা বছর জ্বলেছে, আমি দেখেছি। রেডিও সারা বছর বেজেছে, আমি শুনেছি। কাল পর্যন্ত চলেওছে এরকম। আজ হঠাৎ সব বন্ধ, আলো নেই, শব্দ নেই, অর্থাৎ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা। নরকের দূতেরা বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের, তুলে দিয়েছে অদৃশ্য এক অপশক্তির প্রাচীর। আলো গান সবই আছে, শুধু আমরাই দেখতে পাচ্ছি না ওই প্রাচীরটার জন্য। তোর কিরকম অনুভব হচ্ছে? সারাউন্ডেড, ফাঁদ। আমরা যেন ফাঁদে পড়েছি, আমাদের ঘিরে রেখেছে কেউ। এসব কি বলছিস তুই? ঘিরে রেখেছে মানে? বুঝতে পারছিস না? তুই এখনো বুঝতে পারছিস না? তুই পরিবেষ্টিত, চারিদিক থেকে ঘিরে রেখেছে তোকে। কারা ঘিরে রেখেছে? হ্যাঁ, এই ঠিক করে বল। অন্ধকার, ঘৃণা, রক্ত লালসা, অসহিষ্ণুতার শক্তি, এরা সবাই অপেক্ষা করছিল, সংকেতের অপেক্ষায়। তুই কি মনে করিস এগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া বেওয়ারিশ দেশলাই কাঠির মতো মারা যায়? তুই কি মনে করিস বিশ্বাসঘাতকতার সেই কলঙ্কিত কাজ যারা বাইরে থেকে এই বাড়িতে নিয়ে এসেছিল, তারা কিছুই ছেড়ে যায়নি, রেখে যায়নি কোনো কর্মের নিশান? তারা অপেক্ষা করছিল, এতগুলো বছর তারা অপেক্ষা করছিল। বলেই সে প্রায় ছুটে চলে গেল নিজের ঘরে, আর টুপি কোট গায়ে চড়িয়ে আমায় ডাক দিল।
আয় আয়, দেখি এখন পথ আছে কিনা পালাবার। হ্যাঁ, তাই চল তবে, তাই চল। দুজনে তরতর করে নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে, লণ্ঠনটা হাতে নিয়ে। এমন কাণ্ড, হল ঘরের দরজাতে এসেই লণ্ঠনটা দপ করে জ্বলে উঠল একবার, তারপরই নিভে গেল। ব্যাস, এখনই এরকমটা হতে হলো বলে লণ্ঠনটা ঘরের দোরগোড়ায় নামিয়ে রাখল অব্রে। অন্ধকারেই দুজন হেঁটে হেঁটে গিয়ে সদর দরজায় দাঁড়ালাম, খুলে ফেললাম সেটা। তারপর বের হবার চেষ্টা করলাম দুজনে, কিন্তু কিভাবে বেরোবো? সামনে একটা দুর্লভ দেওয়াল আমাদের, পা দুটো যেন অবশ হয়ে গেছে, গভীর রাতের দুঃস্বপ্নের মতো যেন এগোতে পারছি না। কিসের দেওয়াল তা দেখতেও পারছি না, কিন্তু ওতে যে বাধা পাচ্ছি তাতে কোনো সন্দেহ নেই। আমি তবুও চেষ্টা করছি, সেই অদৃশ্য দেওয়ালে কাঁধ লাগিয়ে ঠেলছি যেন। কিন্তু ওকে, একটা কালো বিদ্যুৎ যেন চমকে গেল। ডাইনে বায়ে যতদূর নজর যায়, একটা ত্রস্ত্র চকিত গতিশীলতা ওধার থেকে এধার পর্যন্ত নাচিয়ে দিয়ে গেল সেই জমাট অন্ধকারকে। আর তক্ষুনি এক ক্রুদ্ধ চাপা হুঙ্কার আমরা স্পষ্ট শুনলাম সেই আঁধার সমুদ্রের কোনো এক দূরবর্তী কোণ থেকে। ভয়ে আমরা কাঁপছি নাকি? বোধহয় কাঁপছি। কাঁপি বা না কাঁপি, দুজনেই একসাথে পিছিয়ে এলাম গেটের ভিতরে। প্রাণপণে চেপে ধরে বন্ধ করলাম গেট। কয়েক সেকেন্ড দেরি হলে আর আমার ইচ্ছার বিরুদ্ধে, এবং ভগবানই জানেন যে আমি কতটা কঠিন লড়াই করেছি। আমি স্তব্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তারা কি চায়? আমাদের এটা এখনো বুঝিসনি তুই? আমাদের দুজনের যে কোনো একজনকে, নয়তো দুজনকেই। কামন, আমরা তো এখান থেকে এক্ষুনি পালিয়ে যাব। কামন কামন। যদি পালাতে পারি। আমার কিছুই মনে নেই। হল পেরিয়ে বড় এক দরজার বোল্ট আর তালা খুলে আমি আর অব্রেভিয়ার দৌড়াতে আরম্ভ করলাম। আমি বুঝতে পারলাম নরকের অন্ধকার যেন বেল্টের মতো ঘিরে রেখেছে, যেন এক দুঃস্বপ্নের মতো। এত সুবিশাল বাড়ির যেদিক দিয়েই আমরা বেরোবার চেষ্টা করছি, কানের কাছে ফিসফিস শব্দ হচ্ছে, বা দূর থেকে প্রতিধ্বনির মতো শোনাচ্ছে। শুনতে পাচ্ছিলাম অনেক মানুষের চিৎকার, সঙ্গে তাদের কণ্ঠ। পুরো রাজপ্রাসাদ জুড়ে যে অনেকটা তোলপাড় হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। সারা বাড়িময় যে একদল ভয়ানক জীব নেচে বেড়াচ্ছে সেটাও ঠাউর করতে পারছি। সেই নিচের যে দরজার কলকবজাগুলো ভাঙা, তার শব্দ পাওয়া যেতেই দৌড়াতে দৌড়াতে অব্রে ফিসফিসিয়ে আমার কানের কাছে এসে বলল, হ্যাঁ, একটা সুযোগ আছে, হ্যাঁ একটা সুযোগ আছে। সেই চ্যাপেল তেতলায়, ছাদের নিচে। ওটা পবিত্র, ওটা পবিত্র। একমাত্র ওই একটি সুযোগ আছে, যদি বাঁচা যায়। চল 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 চল। পায়ের চাপে ভেঙে যাওয়া মেঝের শব্দ, অস্ত্রের শব্দের সাথে মেঝে ও দেওয়ালের সাথে ধাক্কাধাক্কি, এবং কণ্ঠস্বরের তীক্ষ্ণ অনুনাসিক এক ঝাঁকুনি। এক মুহূর্তের জন্য মনে হলো তারা সর্বত্রই আমাদের ঘিরে রয়েছে, হলের মধ্যে, প্রধান সিঁড়িতে, আমাদের মাথার উপরের ঘরে, সব জায়গায়। ভেয়ার এতক্ষণ আমার কবজিতে ধরেছিল। আমি হতাশ হয়ে কেঁদে উঠলাম, ওরা সিঁড়িতে, ওটা পেছনের সিঁড়ি, চলে আয়। আমরা দুর্দার ছুটে ফিরে এলাম সেই হল ঘরে। দেশলাই জেলে লণ্ঠনটা জেলে ফেললাম। ওদিকে তখন সেই লোহার গেট মড়মড় শব্দে ভেঙে পড়ছে। আমরা ছুটলাম উপরে। ভগ্ন বিচূর্ণ গেট দিয়ে তখন পিলপিল করে কারা যেন ছুটে আসছে ভেতর থেকে, ক্রুদ্ধ গর্জন শত শত কণ্ঠে। মার মার মার, মেরে ফেল, ওদের মার মার। আমরা ছুটেছি ওপরে। পেছনে সিঁড়িতে দুবদাব দুবদাব শব্দ। তারাও যেন আসছে, ধরবেই আমাদের। হুঙ্কার উপরে উঠে আসছে আমাদের পায়ে পায়ে। আমি নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম। অব্রে আমার হাত ধরে টানলো। কোথাও গিয়ে রেহাই পাবি না। ওরা স্যার পিটারকে নতুন করে হত্যা করবে আজ আবার।
আজকের পিটার তুই আর আমি, একমাত্র ভরসা। আমার হাত ধরে দৌড়ে উপরে সিঁড়ি ভাঙতে লাগলো অমৃত। কয়েক ফুট পেছনেই অসংখ্য ধাবমান পদশব্দ, তুমুল শাসানি, গর্জনীর অট্টরোধ। আমরা ছুটতে ছুটতে ছাদে উঠে আশ্রে এসে পড়লাম সেই বহু শতাব্দীর পরিত্যক্ত চ্যাপেলের ভেতরে। দুজনে দুদিক থেকে জাপটে ধরলাম ক্রসখানা, আর্তস্বরে চেঁচিয়ে উঠলাম, হে যিশু, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো জিসাস, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো জিসাস। কখন যে জ্ঞান হারিয়েছি তা আমাদের খেয়াল নেই। চেতনা হারাতে হারাতে হাজার কণ্ঠের নারকীয় উল্লাসের প্রমত্ত চিৎকার কানে আসছিল আমাদের নিচে থেকে, দোতলা তেতলা থেকে, সিঁড়ির ওপর থেকে। কিন্তু সিঁড়ির এদিকে আর নয়, ছাদে তারা ওঠেনি। সম্বিত ফিরল যখন, রাত নেই, ভোর হয়ে গেছে। খটখটে রোদ পুরোটাই আমার মুখে এসে পড়েছে। সমস্ত বাড়িটা নিস্তব্ধ। ক্রস খণ্ডকে প্রণীত জানিয়ে প্রার্থনা করলাম সেখানে বসেই। সাহস করে তারপর নেমে এলাম। কি সর্বনাশা ধ্বংসলীলা! ভাঙবার জিনিস যা কিছু ছিল সব গুড়িয়ে দিয়ে গিয়েছে ওরা। কাপড় জামা ছিঁড়ে টুকরো টুকরো করেছে। সবচেয়ে মারাত্মক ক্ষতি করেছে অব্রের ছবিগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে বাইরে। আর আস্তা বলে দাঁড় করানো আমার গাড়িখানাকে বানিয়ে রেখে গিয়েছে একটা তালগোল পাকানো লৌহপিণ্ড। নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলাম ওয়েলিংফোর্ড হল থেকে। আজ আর পথ আটকালো না কেউ। আকাশে সূর্য উঠছে। চারিদিকে নতুন বাড়িগুলো থেকে মানুষ বেরিয়ে আসছে দুই একজন করে, যে যার দিনের কাজ শুরু করবে এবার। রাত্রে ওয়েলিংফোর্ডে কি ঘটেছে কেউ কিছু টের পায়নি। প্রাচীন প্রাসাদে আর কেই বা ঢুকবে? আর কেউ যদি ঢোকেও, দেখে কি আর কিছু বুঝবে তারা? মনে করবে কোনো এক মারাত্মক ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে বাড়িটার উপর দিয়ে। কি তাই না? শুনলে এম বুরেজের কাহিনী দ্য গ্রিন স্কার্ফ অবলম্বনে সবুজ স্কার্ফ, ভাবানুবাদ ও নাট্যরূপে সুশ্রীক, গল্পকথক লিও, অব্রেভিয়ারের চরিত্রে শঙ্খ, সূত্রধার আমি সায়নী, পোস্টার ও অলঙ্করণে রৌনক, আবহ ও ধ্বনি পরিকল্পনায় সুশ্রীক, উপস্থাপনায় টিম কাউন্টলেস টেলস। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাও আমাদের কমেন্ট বক্সে। আর কাউন্টলেস টেলসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরের সপ্তাহের গল্পের প্রথম খবর তোমার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে চলি, শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।